ও আজকের বিষয় মঠে অন্যান্য পূজা ও উৎসব। মঠে শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজা ছাড়াও ক্রমে ক্রমে অন্যান্য পূজা ও উৎসবাদি যুক্ত হয়। বরাহনগর মঠ স্থাপিত হয়েছিল 1293 সালের 3রা কার্তিক। তার 7 দিন পরেই অর্থাৎ 10ই কার্তিক মঠে প্রথম শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছিল। কয়েক মাস পরে বড় করে শ্যামা পূজার আয়োজন হয়। তাপস লাটুর স্মৃতিকথাতে পাই, একদিন লরেন ভাই এসে বললে কালী পূজা করব। অমনি সুরেন্দ্রবাবু কালী পুজোর সব বন্দোবস্ত করে দিলেন। মঙ্গলবার 10ই মে 1887, বাংলা 28শে বৈশাখ 1294 বঙ্গাব্দের ত্রিকোণ যন্ত্র স্থাপন করে তন্ত্র মতে পূজা, হোম ও পাঁঠা বলি হয়েছিল। পাঁঠা বলি কয়েকজনের মধ্যে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া। নরেন্দ্রনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধনের জন্যে এই ফার্স্ট আর লাস্ট। ইতঃপূর্বে সোমবার 21শে ফেব্রুয়ারি 1887 তারিখে বেলতলায় 4 প্রহরে শিব পূজা অনুষ্ঠিত হয়েছিল। পূজোৎসবে অংশগ্রহণকারী কথামৃতকার লিখেছেন, নরেন্দ্রাদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হইয়া নৃত্য গীত করিতে করিতে বিল্বমূল বার পরিক্রমণ করিতেছেন। মাঝে মাঝে সমস্বরে শিবগুরু শিবগুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন। গভীর রাত্রি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, চারিদিকে অন্ধকার, জীবজন্তু সকলেই নিস্তব্ধ। গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিবগুরু শিবগুরু এই মহামন্ত্র ধ্বনি মেঘগম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচ্চিদানন্দে লীন হইতে লাগিল। পূজা সমাপ্ত হয় অরুণোদয়ের সঙ্গে। প্রতি বছর ফাল্গুন শুক্লা দ্বিতীয়াতে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উদযাপিত হতো অষ্টপ্রহর ব্যাপী পূজার মাধ্যমে। দিনের বেলা হতো দশাবতারের পূজা, রাত্রে 10 মহাবিদ্যার পূজা। পরদিন ব্রাহ্ম মুহূর্তে হোম করে জন্মোৎসবের সমাপ্তি ঘটত। পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে অনুষ্ঠিত হতো সাধারণ উৎসব। বছরের পর বছর লোকসংখ্যা ক্রমেই বাড়তে থাকে। সাধারণ উৎসব সংগঠনের জন্যে খুবই পরিশ্রম করতেন হরমোহন মিত্র। মঠ প্রতিষ্ঠার 2-3 বছর পরের ঘটনা। একবার শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা করেছিলেন শশীর পরিবর্তে নরেন্দ্রনাথ স্বয়ং। লাটু মহারাজের স্মৃতিকথাতে পাওয়া যায়, একবার লরেন ভাই ঠাকুরের তিথি পূজা করতে বসে 4-5 ঘন্টা লাগিয়ে দিল। শশী ভাই তো পূজা দেখে অবাক হয়ে গেল। শুনেছি লরেন ভাই ধ্যানে বসে সেদিন মানস পূজা করেছিল।
মনে হয় প্রথম বছর থেকেই মঠে দুর্গাপূজা প্রবর্তিত হয়েছিল। ঘটে পটে পূজা হতো। কোনো কোনো বছর তাপস হরি 9 দিন চণ্ডী পাঠ করেছেন। বরাহনগর মঠের শেষের দিকে যুক্ত হয়েছিল দোলযাত্রা, রথযাত্রা ইত্যাদি উৎসব। তাপস হরিপদ পরবর্তীকালে স্বামী বোধানন্দ তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখেছেন যে এই সকল উৎসবে বহু ভক্ত তথায় আসিতেন। বৈঠকি গান, কীর্তন, আলোচনা ইত্যাদি খুব হইত। কখনো কখনো সকলে দাঁড়াইয়া নৃত্য করিতে করিতে কীর্তন করিতাম। এই সকল হিন্দু উৎসব ছাড়াও বরাহনগর মঠে যীশু খ্রিস্টের প্রাক আবির্ভাব ক্ষণ শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হতো। এ বিষয়ে প্রধান উদ্যোগী ছিলেন তাপস সারদা প্রসন্ন। এক বছর গুড ফ্রাইডে উৎসবও পালিত হয়েছিল। স্যালভেশন আর্মির একজন ইউরোপীয় ভদ্রলোক তথায় উপস্থিত হয়েছিলেন। গুড ফ্রাইডে তাৎপর্য সম্বন্ধে তাঁর অজ্ঞতা মঠবাসীগণকে হতাশ করেছিল। এদিকে তাপসগণের ভগবান ঈশার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখে বিস্মিত অতিথি বিদায়কালে মন্তব্য করেন, এঁরা কারা? দেখে মনে হয় যেন খ্রিস্টের অন্তরঙ্গ শিষ্যমণ্ডলী। এই সকল পর্বদিনে তাপসগণের উপবাস ছিল অন্যতম বৈশিষ্ট্য। যেবার যে রকম অর্থ জুটত সেবার সেই রকম আড়ম্বর সহকারে পর্ব উদযাপিত হতো। শেষের দিকে স্থানীয় যোগেন চট্টোপাধ্যায়, পরবর্তীকালে স্বামী নিত্যানন্দ কখনো কখনো উৎসবাদির জন্য অর্থ সাহায্য করতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পাদটিকা। স্বামী বোধানন্দ লিখিত আমার শ্রীরামকৃষ্ণ সংঘে যোগদান। উদ্বোধন 52তম বর্ষ, 9ম সংখ্যা থেকে তাঁর স্মৃতিকথা গৃহীত।